রেকর্ডিংটা করি। আচ্ছা যাই হোক, আরেকবার একটু বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। যেটা বলতেছিলাম, আমরা হচ্ছে ইকুয়েশনের অধ্যায়ের রিভিশন দিচ্ছি। এই রিভিশন 3টা ক্লাস লাগবে মাত্র আমার, আজকে সহ মোট 3টা ক্লাসেই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। যে পারবে না সেও পারবে, আর যে পারবে সে তো এমনিই পারবে আর কি, রিভিশন হয়ে যাবে। ইকুয়েশনের বাংলা যদি বলি, সেটা হচ্ছে হিসাব সমীকরণ। আর এই হিসাব সমীকরণ বলতে একটা সূত্রকে বোঝাই আমরা। সূত্রটা হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ও ই, এটা হচ্ছে সূত্র। এই সূত্রের ভিতরে দেখো 3টা উপাদান, একটা এ, একটা এল আর একটা ও ই। যে 3টা উপাদানের লাস্ট যে দুটো উপাদান আছে, দেখো দুজনের মাঝখানে একটা প্লাস চিহ্ন দেওয়া। আমরা ছোটবেলা থেকে দেখতে দেখতে আসছি যে যদি কখনো দুজনের নামের মাঝখানে একটা প্লাস চিহ্ন দেওয়া থাকে, তাহলে সেটা দ্বারা বোঝায় এই দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে, মানে এরা আলাদা কেউ না। তার মানে অ্যাসেটস ইনি একা একটা ভাগ, আর লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি এরা দুইজনে মিলে একটা ভাগ। যে দুটো ভাগের মাঝখানে দেখো একটা ইকুয়াল চিহ্ন দেওয়া আছে। তার মানে যে কোনো ধরনের ইকুয়েশন যখন আমরা পোস্টিং দিব, এই অ্যাসেটস পাশ আর লায়াবিলিটিস ওনার সিকিউরিটি পাশ, এই দুইটা পাশ সবসময় সমান হবে। এইটাই হচ্ছে মূল থিম, সব সময় সমান হবে। দেখবা এমন কিছু এন্ট্রি বোর্ড পরীক্ষায় চলে আসবে, যে এন্ট্রিগুলো হয়তো তুমি ভালো বুঝো না বা ভালো পোস্টিং দিতে পারো না। পোস্টিং দিতে পারো আর না পারো, এমন যদি কোনো কঠিন অঙ্ক আসে, আমাদের মূল কাজ হবে দুই পাশ সমান হওয়া, মূল কাজ। সেক্ষেত্রে যদি কখনো আমরা কোনো একটা টাকা অ্যাসেট সাইডে আমরা প্লাস করে থাকি, ইকুয়ালের এই পাশে যখন আমরা পোস্টিং দিব, অবশ্যই কিন্তু সেটাও প্লাস হতে হবে। কারণ দুই পাশ সমান হতে হলে এক পাশে প্লাস দিলে আর এক পাশে মাইনাস দিলে তো আর মিলবে না। তার মানে মূল যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইকুয়েশন সবসময় দুই পাশ সমান করতে হবে, যে কোনোভাবে পোস্টিং বুঝো আর না বুঝো। এটা হচ্ছে আমাদের মূল কথা। তাহলে ইকুয়েশনের মূল থিমটা হচ্ছে দুই পাশ মিলাতে হবে। পাশ দুটো হচ্ছে একটা অ্যাসেটস পাশ আর একটা লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, এইটা মিলে একটা পাশ। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম কথা। এখানে হিসাব সমীকরণের একটা বর্ধিত রূপ দিছি আমি। এখন এই বর্ধিত রূপগুলো আসলে আমাদের খুব একটা দরকার হয় না, পার্ট এর ক্ষেত্রে হয়তো একটু দরকার হতে পারে যে হিসাব সমীকরণের বর্ধিত রূপটি লেখো। এটা হচ্ছে পার্ট এর ক্ষেত্রে দরকার হতে পারে। তখন হচ্ছে তোমরা হচ্ছে কি করতে পারো, এই যে যেটা দেওয়া আছে বর্ধিত রূপ মনে রাখার খুব সহজ একটা উপায় হচ্ছে যে অ্যাসেটস লায়াবিলিটিস নিয়ে তো আসলে কোনো ঝামেলা হবে না, ঝামেলা হবে ক্যাপিটাল নিয়ে। আর ক্যাপিটালটা কিভাবে কি করতে হবে, ক্যাপিটালটা করার সিস্টেমটা হচ্ছে যে ক্যাপিটালের ভিতরে তুমি যে যে উপাদানগুলো নিতা, আই মিন যে উপাদানগুলো যোগ বিয়োগ করতে, সেই উপাদানগুলো আলাদাভাবে লিখতে হবে। এটাই হচ্ছে মূল কাজ। তাহলে সেক্ষেত্রে যেটা দেখো আমি দেখছি কি, ক্যাপিটালের মতো রেখে রেভিনিউ এক্সপেন্স ড্রয়িং 3টা উপাদান দেখো আলাদা আলাদাভাবে দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। যতটুক কথা বলছি এতটুক নিয়ে কি কারোর কোনো কথা আছে কিনা? না ভাইয়া। ওকে, ছক নিয়ে কথা বলি, ঘুম যেন কারণ না চলে আসে, ছক নিয়ে কথা বলি। দেখো ছকের প্রথম যে কলামটা দেওয়া হয়েছে এটা ডেট, আর শেষে যে কলামটা দেওয়া হয়েছে এটা রিমার্কস। এই দুইটা কলাম সব সময় অঙ্কের মধ্যে থাকবে, সব সময় ইকুয়েশনের ছকে এই দুইটা কলাম থাকতে হবে। রিমার্কসে যদিও হচ্ছে দাগটা একটু উপর থেকে আসবে, এটা উপর থেকে দিয়ে নিয়ে আমার ভুল হয়ে গেছে এটা। আচ্ছা, ডেটের ঘরে সবসময় তারিখ লিখবো, রিমার্কসের ঘরে মন্তব্য লিখবো। কোন কলামের জন্য মন্তব্য লিখবো আমরা? নগদ আর মূলধন একসাথে কাজ করলে কি রিমার্কস রিমার্কস কো লিখবো কোন? হ্যাঁ, যখন নগদের ঘরে টাকা বসবে আবার মূলধনের ঘরে টাকা বসবে তখন হচ্ছে ক্যাপিটালের ঘরে কোন টাকা বসবে, ক্যাপিটালে কোনো টাকা আসলে তখনই রিমার্কস। আচ্ছা, হ্যাঁ এই শেষ কথাগুলো হয়েছে ইশারাত আর একটা আপুকে যেন বলছে, শোনো রিমার্কস লিখতে হয় হচ্ছে শুধুমাত্র রিমার্কসের যে প্রতিবেশী কলামটা আছে, আই মিন ক্যাপিটালের যে কলামটা আছে, এই কলামে যদি কখনো কোনো টাকা আসে তারই জন্য রিমার্কস হবে। ক্যাশেও আসতে হবে, ক্যাপিটালে আসতে হবে, এটা কোনো কনসেপ্ট না। কনসেপ্ট শুধুমাত্র ক্যাপিটালের ছকে যদি কখনো কোনো এন্ট্রি আসে তারই জন্য রিমার্কস দিতে হয়। এখন ক্যাপিটালের ছকে কয় ধরনের এন্ট্রি আসে সেটা যদি আমাদের আগে থেকে জানা থাকে তাহলে অঙ্কটা অনেকটা ইজি হয়ে যাবে। দেখো ক্যাপিটালের ছকে আসতে পারে এমন এন্ট্রি হচ্ছে 4 ধরনের, এই যে লেখা আছে দেখো কি কি। একটা হচ্ছে ওপেনিং ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট, যখন হচ্ছে ব্যবসায় কোনো টাকা বিনিয়োগ করা হবে বা প্রারম্ভিক মূলধন আনা হবে তখন হচ্ছে কি ক্যাপিটালের ছকে আসবে। ইনভেস্ট বা বিনিয়োগ করলে কিন্তু মূলধনের পরিমাণ বৃদ্ধি পায়, তাই দেখো পাশে লেখা আছে ক্যাপিটালের ছকে প্লাস। আচ্ছা, তারপরে কি লেখা আছে,
উইথড্র বা ড্রয়িং, উইথড্র বা ড্রয়িং এর বাংলাও লেখা আছে দেখো উত্তোলন। উত্তোলন যখন করে মালিক, মালিক যখন উত্তোলন করে নিয়ে যায় তখন মূলধনের কলাম কমে যায়, টাকা কমে যায়, যার জন্য ক্যাপিটালের ছকে মাইনাস করতে হয়। রেভিনিউ অথবা ইনকাম মানে আয় সমূহ, আয় সমূহ যখন হয় আয়ের জন্য মূলধনের পরিমাণ বাড়ে, ক্যাপিটালের ছকে প্লাস করতে হয়। আর এক্সপেন্স ব্যয় সমূহ ক্যাপিটালের ছকে মাইনাস করতে হয়। তাহলে এই ক্যাপিটালের ছকে আসতে পারে এমন উপাদান হচ্ছে 4 ধরনের। আর এই 4 ধরনের উপাদান যদি কখনো ক্যাপিটালে আসে তারই জন্য আমরা রিমার্কস দিব। বোঝা যায় কথা? জি ভাইয়া। অন্য কোনো ছকের জন্য কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে। আর এই অধ্যায়টা কিন্তু বোর্ড পরীক্ষা তোমাদের হবে কি হবে না আল্লাহই জানে। যদি হয়ও এই অধ্যায়টা কিন্তু আমরা আর অনলাইনে অন্তত আর কিন্তু কোনো রিভিশন দিব না। এইগুলো কিন্তু এই দিয়েই শেষ হয়ে যাচ্ছে, ইকুয়েশনের রিভিশন শেষ হয়ে যাচ্ছে কিন্তু। এজন্য সবাই এমনভাবে অধ্যায়টা দেখবে যাতে হচ্ছে এই অধ্যায়ে কোনো প্রবলেম না থাকে। মানে এই অধ্যায়টা যদি আজ কালকে বলে যে কালকে পরীক্ষা, তাহলে সবাই কালকে পরীক্ষা দিতে পারবে এমনভাবে কিন্তু শিখে নিবে হচ্ছে। তার মানে যেদিন আমার অধ্যায় শেষ সেদিন যেন সবাইকে শুনি যে পারবে। এই ব্যাংক সমন্বয় বিবরণীর মতো যেন ভয় না হয় আর কি, কারণ এই অধ্যায়টা তোমরা অনেকেই আগে থেকে পারো। আচ্ছা, তাহলে যেখানে ছিলাম যে ক্যাপিটালের ছকে আসতে পারে এমন উপাদান হচ্ছে 4টি, যে 4টি কোথায় কি করতে হয় সেটা আমরা জেনে গেলাম। আচ্ছা, যেহেতু তোমরা অ্যাডজাস্টমেন্ট করে আসছো সেহেতু বাকির কিছু ভাষাগুলো হচ্ছে আমরা দিচ্ছি। তবে অ্যাডজাস্টমেন্টে যত ভাষা ইউজ হয়েছে এত ভাষা কিন্তু ইকুয়েশনে ইউজ হয় না। ইকুয়েশনে ইউজ হয় মাত্র 6টা ভাষা। দেখো, অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, ডিউ, বিল্ড। এই যে দেখো একটা নতুন ভাষা। আমরা যখন অঙ্ক করতে বসবো জার্নালের ভিতরে এরকম একটা কথা, জার্নালের কথা, হ্যাঁ জার্নালে অথবা ইকুয়েশনে এরকম একটা কথা কিন্তু ইউজ হবে, বুকড। বুকড মানে কিন্তু দখল করা, জায়গা দখল করা বোঝায় বুকড। তবে এই বুকটা আমাদের অঙ্কের ক্ষেত্রে বাকির ক্ষেত্রে ব্যবহার হয়, কারণ বুকড মানে জায়গা দখল করা হয়েছে, টাকা দেওয়া হয়েছে এরকম বোঝায় না। সেই অর্থে হচ্ছে কি বাকির ভাষা। আর লাস্টে লেখা আছে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম। এই ভাষাগুলো যদি কখনো অঙ্কের মধ্যে বা এন্ট্রির মধ্যে আমরা খুঁজে পাই তাহলে সেগুলো দ্বারা বাকি হবে। আর ভাষাগুলো যদি না হয় তাহলে তো কিছু বলারই নেই, নগদই হবে। আচ্ছা, ইংরেজি নামগুলোর আমাদের দরকার নাই, কারণ আমরা বহুত করছি ইংরেজি নাম। এক্সাম্পলও আমাদের দরকার নেই, এক্সাম্পলও আমাদের দরকার নেই। হ্যাঁ, এখনো জয়েন করছে ছেলে মেয়ে, আসল কথাগুলো তো সব শেষ হয়ে গেছে। আচ্ছা, এবার আসি আমরা অঙ্কের প্রকারভেদে আসি, একটু অঙ্কের প্রকারভেদ। আচ্ছা, প্রকারভেদ হলেও দেখবে বোর্ড পরীক্ষায় অনেকের একটা ঝামেলা হয়, তোমাদের হয় কিনা আমি জানি না। ঝামেলাটা হচ্ছে যে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই যাচ্ছে। অনেকেরই একটা সমস্যা হয়, সেই সমস্যাটা হচ্ছে অঙ্ক দেখেই মাথা ঘোরে, কি কোন অধ্যায়ের অঙ্ক তাই মাথায় আসে না, এরকম কিন্তু একটা প্রবলেম হতে পারে। এই জন্য প্রথম কথা হচ্ছে যে এটা যে ইকুয়েশনের অধ্যায় সেটা কেমনে বুঝবো। তাহলে ইকুয়েশনে অঙ্ক চেনার উপায়গুলো লেখা আছে, দেখো যদি কখনো রিকোয়ারমেন্ট অথবা ইনস্ট্রাকশনে সামারি অফ দ্য ট্রানজেকশন অথবা টেবুলার অ্যানালাইসিস অফ দ্য ট্রানজেকশন অথবা অ্যাকাউন্টিং ইকুয়েশন এই ধরনের কোনো কথা উল্লেখ থাকে তাহলে সেই অঙ্কটা ধরে নেওয়া হয় ইকুয়েশনের অঙ্ক। সামারি অফ দ্য ট্রানজেকশন, টেবুলার অ্যানালাইসিস অফ দ্য ট্রানজেকশন আর অ্যাকাউন্টিং ইকুয়েশন, এই ধরনের ভাষাগুলো যদি কখনো অঙ্কে খুঁজে পাই তাহলে সেটা দ্বারা মোটামুটিভাবে ধরে নেওয়া হয় এটা সমীকরণ বা ইকুয়েশনের অঙ্ক। কোনো কথা নেই হয়তো এখানে। এখন ইকুয়েশন মোট 3 ভাবে আসতে পারে। ইকুয়েশন মোট 3 ভাবে আসতে পারে, একটা এক মালিকানা প্রতিষ্ঠানের, একটা যৌথ মূলধনী প্রতিষ্ঠানের, আর একটা হচ্ছে মার্চেন্ডাইজের। মার্চেন্ডাইজ বা পণ্যদ্রব্য যেটাকে বোঝায়। এক মালিকানা প্রতিষ্ঠানের অঙ্ক কেমনে বুঝবো? স্বাভাবিক যে অঙ্কগুলো হয়, যেমন একজন মালিক কর্তৃক যদি বিনিয়োগ করা হয় তাহলে তাকে এক মালিকানা প্রতিষ্ঠানের অঙ্ক বলে। উদাহরণ হচ্ছে এই যে দেখো, সিম্পলি ইনভেস্টেড টাকা এত ক্যাশ ইন দ্য বিজনেস, সিম্পলি কথা। যৌথ মূলধনী চেনার উপায়, শেয়ার বিক্রির মাধ্যমে যদি মূলধন সংগ্রহ করে ব্যবসা শুরু করা হয়, মূলধনটা এমনি আসবে না, শেয়ার বিক্রি করে যদি মূলধন সংগ্রহ করা হয় তাহলে সেটা যৌথ মূলধনীর অঙ্ক হবে। মার্চেন্ডাইজের অঙ্ক চেনার উপায়, অঙ্কের যে এন্ট্রি থাকবে ওই এন্ট্রির যে সেলস বা সোল্ড সংক্রান্ত যে এন্ট্রি থাকবে তাদের সাথে যদি কস্ট প্রাইস বা কস্ট অফ গুডস সোল্ড দেওয়া থাকে তাহলে সেটা মার্চেন্ডাইজের ইকুয়েশন হবে। যেমন উদাহরণ দিয়েছি দেখো, এরকম থাকবে সোল্ড মার্চেন্ডাইজ 90,000, যেখানে কস্ট প্রাইস দেওয়া থাকবে। যৌথ মূলধনীর সাথে মিল আছে, কই মিল নেই তো যৌথ মূলধনীর সাথে? যৌথ মূলধনী তো কেমন এন্ট্রির মতো আর কি, সব এন্ট্রি একই থাকবে, শুধুমাত্র মার্চেন্ডাইজের চেনার উপায় হচ্ছে মার্চেন্ডাইজে যে বিক্রয়টা হবে, বিক্রয়, শুধু বিক্রয় মানে এখানে কিন্তু হচ্ছে কি, ও
যৌথ মূলধনীতে যেটা লিখছি এটা ঠিক হয়নি রে, এটা তো একই কথা লেখা তাই তো হয়েছে। আমি তো তাই বলছি ভাইয়া যে এটা তো এরকম না। ওই সেম বললাম। এটা এরকম না, এটা এরকম থাকবে। দেখো দেখা যাচ্ছে যে সোল্ড 100 শেয়ার, 100 শেয়ার এট দ্য রেট টাকা, এরকম লেখা থাকবে এট দ্য রেট টাকা 200, এট দ্য রেট টাকা 200 অ্যান্ড ইনভেস্টেড ক্যাশ ইন দ্য বিজনেস। 100 টাকা মূল্যের 200 শেয়ার ইনভেস্ট করছে। হ্যাঁ, এটা যদি লাস্টে টুক না থাকে তাতেও প্রবলেম নাই। যদি ব্যবসার শুরুতেই বলে দেয় যে সোল্ড 100 শেয়ার এট দ্য রেট টাকা 200, তার মানে প্রত্যেকটা শেয়ার 200 টাকা করে বিক্রি করা হচ্ছে, শেয়ার ছিল 100 টাকা, 100টা, তাহলে এটার সাথে এটা গুণ করে যে টাকাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের মূলধনের টাকা। তাহলে যৌথ মূলধনী চেনার উপায় হচ্ছে যদি শেয়ার বিক্রি করে কোনো মূলধন সংগ্রহ করা হয় সেটা হচ্ছে যৌথ মূলধনীর অঙ্ক হবে। আর মার্চেন্ডাইজের অঙ্ক চেনার উপায় যে বিক্রয় যে মার্চেন্ডাইজ বা সোল্ডের যে এন্ট্রিগুলো থাকবে তার সাথে কস্ট প্রাইস দেওয়া থাকবে। তাহলে এই হচ্ছে মূলত কথাবার্তা। আমি যদি আরেকবার একটু সব রিপিট করি, সমীকরণ হচ্ছে একটা সূত্র, যে সূত্রের ভিতরে 3টা উপাদান কিন্তু 2টা ভাগ, একটা অ্যাসেটস এর ভাগ, একটা লায়াবিলিটিস ওনার্স ইকুইটির ভাগ। দুই ভাগের মাঝখানে যেহেতু ইকুয়াল চিহ্ন দেওয়া আছে তাই সব সময় দুই পাশ সমান হতে হবে, দুই পাশ অল টাইম সমান হতে হবে। আচ্ছা, এক্ষেত্রে হিসাব সমীকরণের একটা বর্ধিত রূপ যেটা পার্ট এর ক্ষেত্রে হয়তো তোমাদের কাজে লাগলেও লাগতে পারে, আমি জানি না, নাও লাগতে পারে আর কি, তবে আসে মাঝে মাঝে। এরপরে যদি আমরা একটু ছক সংক্রান্ত কথাবার্তা বলি, একটু ছক সংক্রান্ত দেখো। ছক সংক্রান্ত বলছিলাম যে কোনো ধরনের ছক যখন আমরা আঁকবো তখন দুই কর্নারে দুটো বাধ্যতামূলক কলাম দিব, একটা হচ্ছে ডেটের কলাম আর একটা হচ্ছে রিমার্কস এর কলাম। এই দুটো কলাম বাধ্যতামূলকভাবে দিব। ডেটে কি বসবে সেটা তো আমরা জানি, তারিখ বসবে। আর রিমার্কস কলামে আমাদের মন্তব্য লিখতে হবে, কিন্তু সেটা ক্যাপিটালের ছকের জন্য। ক্যাপিটালের ছকে যদি কখনো কোনো এন্ট্রি আসে তার জন্য আমরা রিমার্কস দিব। আর ক্যাপিটালের ছকে মোট কয়টা এন্ট্রি আসবে সেটাও আমরা বলছিলাম একটু আগেই। ক্যাপিটালের ছকে মোট এন্ট্রি আসবে হচ্ছে 4টা এন্ট্রি, অলরেডি অনেকের মুখস্থ হয়ে গেছে। একটা হচ্ছে ওপেনিং ক্যাপিটাল অথবা ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে উইথড্র অথবা ড্রয়িং, রেভিনিউ অথবা ইনকাম, আর হচ্ছে এক্সপেন্স। এই 4টা উপাদান মোটামুটি হচ্ছে কি ক্যাপিটালের ছকে আসবে। আর ক্যাপিটালের ছকে কোনটা যোগ কোনটা বিয়োগ সেটাও আমরা বলছি। হিসাব সমীকরণের কোন এন্ট্রিগুলো বাকি সেটা বোঝার জন্য কিছু ভাষা ইউজ করছি, এই ভাষাগুলো থাকলে বাকি বোঝায়। হিসাব সমীকরণ হোক আর যে অঙ্কই হোক না কেন, বোর্ড পরীক্ষায় একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে অঙ্ক চেনা যায় না, কোন অধ্যায়ের অঙ্ক এটা বোঝা যায় না বা চেনা যায় না। এই চেনার ক্ষেত্রে দেখো হচ্ছে কি কিছু কথা লেখা আছে যে যদি কখনো সামারি অফ দ্য ট্রানজেকশন, টেবুলার অ্যানালাইসিস অফ দ্য ট্রানজেকশন আর অ্যাকাউন্টিং ইকুয়েশন, এই ভাষাগুলো যদি লেখা থাকে তাহলে সেটা দ্বারা হচ্ছে কি ইকুয়েশনের অধ্যায় বোঝা হয়। আর ইকুয়েশনের অঙ্ক মোট 3 প্রকার আসতে পারে, একটা এক মালিকানা, একটা যৌথ মূলধন, একটা মার্চেন্ডাইজ। এইগুলো কিন্তু আমরা নেক্সট দিন তোমাদেরকে জিজ্ঞাসা করব আর কি, হ্যাঁ, যে কিভাবে কোনটা চিনবো বা কয় প্রকার। তাহলে এক মালিকানা চেনার উপায় একজন মালিক বিনিয়োগ করবে, যৌথ মূলধনী চেনার উপর শেয়ার বিক্রি করবে, আর মার্চেন্ডাইজ চেনার উপর মার্চেন্ডাইজ সাথে কস্ট প্রাইস দেওয়া থাকবে। এই হচ্ছে আমাদের ইকুয়েশনের ওপেনিং কথাবার্তা। এখন আমরা অঙ্কের ক্ষেত্রে যদি বলি, শোনো, যেটা আমি চিন্তা করছি, অঙ্ক আমি এখান থেকে না করে দিব না, আমার যে ক্লাস ওয়ার্কগুলো থাকবে আমি এখান থেকে সব এন্ট্রি আলোচনা করব বা সব এন্ট্রি পড়ে পড়ে বোঝায় কোথায় পোস্টিং যায় বলে দিব। বাসার যে কাজগুলো দিব সেই কাজের সাথে আমি যে ক্লাসে যে অঙ্কগুলো পোস্টিং দিচ্ছি সেটাও তোমাদের করতে হবে। কি বুঝলা? প্রেশার হয়ে যাবে? একটু হয়। জি ভাই, একটু তো হয়। আচ্ছা, তাহলে প্রেশার কমায় দিচ্ছি। প্রেশার হচ্ছে কমানো হচ্ছে যে আমি যে হোমওয়ার্কগুলো দিব ওই হোমওয়ার্কগুলো একটা অঙ্ক, যেমন আমি যদি আজকে আলোচনা করি 2টো অঙ্ক আমি আলোচনা করব আর 2টো অঙ্ক হোমওয়ার্ক দিব, এটা আমার প্ল্যান ছিল। তার মানে তোমাদের ধরে নিয়ে আছে 4টা অঙ্ক হোমওয়ার্ক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে একটা অঙ্ক শুধু ছকে করবা আর বাকি সবগুলো হচ্ছে কি কি করবা, এই এন্ট্রি পোস্টিং দিবা আর কি, ছক ছাড়া। আচ্ছা, হোমওয়ার্কগুলো আমাকে দেখানো লাগবে না, হোমওয়ার্কগুলো এরকমই করা যায় যে দুইটা করাইলেন মানে বুঝাই দিলেন, এই দুটো করলাম সাথে আরেকটা অঙ্ক দিলেন, তাহলে 3টা হলো। হোমওয়ার্ক আমাকে দেখানো লাগবে না, প্রেশার কমাই দিচ্ছি। হোমওয়ার্ক আমাকে দেখানো লাগবে না, তবে যদি কোনো এন্ট্রিতে প্রবলেম থাকে পরের ক্লাসে আমরা সেই এন্ট্রিটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কিন্তু হোমওয়ার্ক না করতে বললে দেখা যাচ্ছে যে করা হলো না, এরকম হতে পারে নাকি? হোমওয়ার্ক করব। তাহলে তো আমাদের আরো একটা সুবিধা আছে, এই কথাটা ওপেনলি বলতেছি, সেটা হচ্ছে আমরা হোমওয়ার্কের যে অঙ্কটা
প্রত্যেকটা এন্ট্রি পড়ে দেখলাম যে আমাদের যদি সহজ বাদে সেটা করলাম না, যেটা কঠিন বাদে সেটা আপনার কাছ থেকে শুনে নিলাম যে ভাই আসলে এটা কিভাবে করব। হ্যাঁ, ইকুয়েশন এটা করলে হতো। পড়া যায়, বুঝছো? মানে ইকুয়েশন যে করতে হয় সবসময় তা না, ইকুয়েশন পড়ে পোস্টিং মনে মনে পোস্টিং বলা যায়। কিন্তু হয় কি যে তোমরা সবাই ইফেক্টিভ স্টুডেন্ট, আমি জানি যে ইফেক্টিভ বিধায় তোমরা এখানে ক্লাস করতেছো, কিন্তু তারপরেও মানুষের ভিতরে একটা অনীহা আসে যে থাক, প্রেশার নাই, থাক, দেখবই না। হ্যাঁ, যদি কেউ চায় যে নিজেরা শুধু পড়ে রাখবে, তাতে আমার কোনো আপত্তি নাই। তবে একটা কথা হচ্ছে, মনে রাখতে হবে এই ইকুয়েশন কিন্তু আর কখনো করা হবে না। এমন কিন্তু বহুত ঘটনা ঘটে যে দেখলে মনে হয় পারি, কিন্তু করতে গেলে কিন্তু একটা ঝামেলা। এজন্য যেভাবে হয় সেভাবে তুমি করো। তবে যদি হোমওয়ার্কের কথা বলো যে ভাই 4টা না দিয়ে 2টো আপনি আলোচনা করে দিলেন আর একটা আপনি দিলেন, হ্যাঁ সেটাও করে দিতে পারি, একটা অঙ্ক কম দিব, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে শুরু করি আমরা, হ্যাঁ? আচ্ছা, আমি তাহলে পোস্টিং গুলো বলবো। কেউ যদি চায় যে লিখে নিবে, তাহলে সে তার খাতায় লিখে নেবে। অনেক কিছু বলবেন? জি ভাই, বলেন। আপনি একটা অঙ্ক করাই দেন, একটা অঙ্ক আলোচনা করে দেন, আর একটা অঙ্ক বাসার কাজ দেন। একটা অঙ্ক কি করে দিব আমি পুরোপুরি, তাই? জি ভাই, একটা অঙ্ক করে জি দেন, ভাই, একটা অঙ্ক বুঝাই দেন, আর একটা অঙ্ক একটা বাসার কাজ অঙ্ক দেন, বুঝে দুইটা দেন, অঙ্ক একটা অঙ্ক বাসার কাজ থাকবে। বিপদে কিন্তু ফেলাই দিছো, যাতে কিন্তু এবার চুপ হয়ে যাবে না, আমারে দিয়ে করাবা। জি ভাই, দুর্বল ভাই। জি ভাই, দুর্বল একটা বলে। করাবেন, একটা বাসার কাজ দিবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ছক রেডি করতে হবে। তাহলে আমার যদি করতে হয় ছক রেডি করতে হবে। এখন এই অঙ্কে কয়টা ছক হবে দেখো, কোথাও লেখা নাই। মানে অ্যাসেট সাইডে কয়টা ছক হবে, লায়াবিলিটি সাইডে কয়টা ছক হবে, কোথাও কিন্তু লেখা নেই। আর এন্ট্রির উপরে এটা বোঝার উপায় হচ্ছে যে এনটি পড়ে পড়ে জানা লাগে। এখন আমি তো হচ্ছে কি, এই যে এর নাম কি, কম্পিউটারে কাজ করব, তো এই জন্য আমার দেখা যাচ্ছে কি যে বাড়ানো লাগলে আমি একটু বাড়ায় বাড়ায় নিলাম। কিন্তু তোমাদের সিস্টেমটা হচ্ছে, তোমাদের এরকম অঙ্ক আসলে কি করতে হবে, সব এন্ট্রি আগে একবার পড়ে নিতে হবে, পড়ে গুনতে হবে যে কোন সাইডে কয়টা এন্ট্রির পোস্টিং যায় আর কি, বুঝছো? গুনতে হয় আর কি। এখন আমি কি করব, আমি কি প্রথমে গুনে দেব নাকি হচ্ছে শুরু করে দেবো? গোনেন ভাই, গোনেন। চলো গুনি গুনতে তাহলে। হবে। তাহলে গুনি, কিভাবে গুনতে হবে গোনা শিখাই। আচ্ছা দেখো, আমাদের এইচ তালুকদার, ইনি হচ্ছে মালিক, বলছে তালুকদার রিপেয়ার সেন্টারের মালিক উনি। 31শে ডিসেম্বর তারিখে যার লেজার ব্যালেন্স গুলো নিচে দেওয়া আছে, যে 31শে ডিসেম্বরের তারিখে যে এন্ট্রি গুলো সেইগুলো দেওয়া আছে। আচ্ছা, ডিসেম্বর 31-এর ব্যালেন্স নিয়ে কি আমরা অঙ্ক করব, নাকি এই ব্যালেন্স গুলোকে জানুয়ারিতে ট্রান্সফার করে তারপর অঙ্কটা করবো, বলেন তো? জানুয়ারিতে ট্রান্সফার করে ট্রান্সফার করার পরে শোনো, অ্যাডজাস্টমেন্ট শুধুমাত্র হয় কি বছরের শেষে বা মাসের শেষে, কিন্তু এছাড়া অন্য সব অঙ্কই হয়েছে কিন্তু মাসের শুরু থেকে। এই জন্য যেটা গত বছরের ব্যালেন্স, এই ব্যালেন্স গুলো নিয়েই পরের মাসের অঙ্ক শুরু করবে, এরকম হচ্ছে ঘটনা। তাহলে একটু গুনে শোনাই যে মোট কোন সাইডে কয়টা ছক হবে। দেখো কি কি ব্যালেন্স দেওয়া আছে, ক্যাশ দেওয়া আছে, এটা একটা সম্পদ, তাহলে সম্পদ সাইডে একটা ঘর হবে ক্যাশ। সাপ্লাইস 2, অ্যাকাউন্ট রিসিভেবল এটা একটা সম্পদ 3, টুলস 4, মোটর ভেহিকেল মানে মোটর গাড়ি, কত হলো 5। এরপরে আছে দেখো আর হবে না, এই করে হবে না। অ্যাকাউন্টস পেয়েবল মানে তো হচ্ছে কি, এটা তো লাইবিলিটিস এটা লায়াবিলিটিস। তাই লায়াবিলিটিস সাইডে আরেকটা হলো 6। আর কোনো কিছু না হওয়া মানেও বছরের শুরুতে যে বিনিয়োগটা হবে ক্যাপিটাল তার জন্য একটা ঘর নিতে হবে, তার নাম কি? ক্যাপিটাল ক্যাপিটাল। তাহলে এই প্রথম লাইনেই কয়টা ঘর পেয়ে গেলাম? 7টা। 7টা। 5টা হচ্ছে অ্যাসেট সাইডে আর 2টা হচ্ছে লায়াবিলিটিস সাইডে। ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু এইটুক দিয়েই বুঝে যায় যে আর মনে হয় লাগবে না, কিন্তু আসলেই যে লাগবে না তা কিন্তু একদম বলা যাচ্ছে না আর কি, আর লাগতেও পারে। আচ্ছা আমি কি করতে হবে? ইন্টারেস্ট আসতে পারে। 1 সেকেন্ড একটু, আমি একটু ফোনে কথা বলবো, একটা সেকেন্ড। হ্যালো বধুয়া, ক্লাস নিচ্ছি বধুয়া। আচ্ছা চলে আসছি। তাহলে আমাদের কিন্তু 7টা, অ্যাসেট সাইডে 5। জি মৌ আপু বলেন। হ্যাঁ একটু আবার একটু বুঝান তো ভাইয়া, এটা আমার নেট ছিল না, কোনটা বুঝাবো আবার বলেন? মানে প্যাসেজটা একটু বুঝাই দেন।
আচ্ছা এখানে বলছে এইচ তালুকদার ওনস তালুকদার রিপেয়ার সেন্টার, মানে ইনি হচ্ছে মালিক, কোন কোম্পানির মালিক? এই যে এই তালুকদার রিপেয়ার সার্ভিসের মালিক। ওনার 31 ডিসেম্বর 2013 সালে যে অঙ্কটা করছিল সেই অঙ্কের কিছু ব্যালেন্স নিচে দিয়ে দিছে, যে উনি যখন অঙ্ক শেষ করছিল বা ওনার যখন ব্যবসা শেষ করছিল তখন ক্যাশের ব্যালেন্স ছিল 1 লাখ, মানে 1 লাখ টাকার ক্যাশ ছিল, 15,000 টাকার সাপ্লাইজ ছিল, এরকম অনেক কিছুই ছিল। এখন আমরা কি ডিসেম্বর মাসেই কি অঙ্ক শেষ করে গোটায় ব্যবসা গোটায় ফেলবো, নাকি জানুয়ারি মাসেও অঙ্ক করব? এই প্রশ্নের উত্তরে কিন্তু সবাই বলবে যে জানুয়ারিতে অঙ্ক করব। তাহলে জানুয়ারিতে যখন অঙ্ক করব তখন এই গত বছরের যে শেষ ব্যালেন্সগুলো এইগুলাই হচ্ছে কি পরের বছরের শুরুটা শুরু করে দিব আর কি। তাহলে ডিসেম্বর 31 এর ব্যালেন্সগুলো আমরা জানুয়ারিতে নিয়ে জানুয়ারি মাসের অঙ্ক করব। আচ্ছা সেক্ষেত্রে এই যে ব্যালেন্সগুলো দেওয়া আছে এই প্রত্যেকটা ব্যালেন্সই আমাদের জানুয়ারি মাসে বৃদ্ধি পাবে। কেন? আগে আমাদের জানুয়ারিতে কোনো ক্যাশ ছিল না, ডিসেম্বরে ক্যাশ নিয়ে আসবে 1 লাখ, সাপ্লাইস নিয়ে আসবে 15,000। তার মানে এই যে হিসাবগুলো নিয়ে আসতেছে প্রত্যেকটা হিসাব যে এর জন্য একটা একটা ছক লাগবে, তাই গুনতেছিলাম। তাহলে আমরা এই ক্ষেত্রে গুনে দেখো আমাদের সম্পদ, এই যে প্রথম 5টা হচ্ছে সম্পদ, আর অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে একটা লায়াবিলিটিস দেওয়া আছে। আর সম্পদ আর লায়াবিলিটিস বা ওপেনিং ক্যাপিটাল যখন আসবে তখন তার জন্য একটা হিসাব আসে বা একটা ছক আসে, তার নাম হচ্ছে ক্যাপিটাল। এই মোট 7টা হিসাব পাইছি হচ্ছে আমরা প্রথম প্যারাগ্রাফে। এবার এন্ট্রি শুরু করতেছি। আচ্ছা পেইড রেন্ট, সব বাংলা তো মানে ম্যাক্সিমামই পারে। পেইড মানে পরিশোধ করা, রেন্ট মানে ভাড়া। ভাড়া পরিশোধ করা হচ্ছে জানুয়ারি মাসের। ভাড়া পরিশোধ করলে নগদ টাকা আসবে নাকি যাবে? চলে যাবে। যাবে। তাহলে ক্যাশ থেকে মাইনাস ক্যাপিটাল মাইনাস। আচ্ছা এটা কি আমাদের প্রতিষ্ঠানের জন্য কোনো ধরনের কোনো সম্পদ বহন করতেছে কিনা, আসতেছে কিনা? সম্পদ কাকে বলে? নগদ টাকার বিনিময়ে যদি কিছু আসে, নগদ টাকার বিনিময়ে যদি কিছু আসে তাহলে হচ্ছে সেটা সম্পদ হবে। আর নগদ টাকার বিনিময়ে কিছু যদি না আসে তাহলে তাকে আর সম্পদ বলে না, খরচ বলে। তাহলে ভাড়া প্রদান করছে, এর বিনিময়ে আমাদের কাছে কিছুই আসবে না, তাই এটাকে একটা খরচ বলা হয়। তাহলে যেহেতু পেইড করা হচ্ছে ক্যাশ মাইনাস, আর যেহেতু এটা একটা খরচ ক্যাপিটালও মাইনাস, কারণ ক্যাপিটালে মোট 4 ধরনের এন্ট্রি যায়। তাহলে এই এন্ট্রিটার জন্য নতুন কোনো ঘর লাগবে কিনা? না। না ভাইয়া। আচ্ছা পেইড ক্যাশ অন অ্যাকাউন্টস পেয়েবল, আবারও পেইড লেখা আছে, মানে নগদ টাকা পরিশোধ করতেছে অন অ্যাকাউন্টস পেয়েবল, মানে পাওনাদারকে নগদ টাকার পরিমাণ বাড়বে না কমবে? কমবে। কমবে। ক্যাশ থেকে মাইনাস, টাকাটা দিচ্ছি কাকে? পাওনাদার। তাহলে উনার পরিমাণ বাড়বে না কমবে বলো দি? ওনার পরিমাণ কমবে। বাড়বে। হ্যাঁ 2-1 জন বলবে কিন্তু বাড়বে। কেউ বলছো বাড়বে? কমবে। না ভাইয়া কমবে। কমবে। কমে যাবে। ক্যাশ থেকে মাইনাস, অ্যাকাউন্টস পেয়েবল থেকে মাইনাস। অ্যাকাউন্টস পেয়েবলের ঘরও আগে ছিল, ক্যাশের ঘরও আগে ছিল, লাগবে না। পারচেজ সাপ্লাইজ ফর ক্যাশ, নগদ টাকা দিয়ে সাপ্লাইজ ক্রয় করছি, সাপ্লাইজ ক্রয় করছি নগদ টাকা দিয়ে, তার মানে নগদ টাকা গেলেও তার বিনিময়ে কিন্তু সাপ্লাইজ আমাদের কাছে আসতেছে। তার মানে এই সাপ্লাইজটাকে কি একটা সম্পদ বলা যায় কিনা? জি ভাই। সম্পদ। তাহলে ক্যাশে কি প্লাস না মাইনাস? মাইনাস। ক্যাশে মাইনাস, সাপ্লাইতে প্লাস। ক্যাশে মাইনাস আর সাপ্লাইসে প্লাস। আমাদের নতুন ঘর কি লাগতেছে না লাগতেছে না? আচ্ছা এরপরে আছে রিসিপ্ট ক্যাশ। রিসিভ মানে তো গ্রহণ করা, নগদ টাকা গ্রহণ করতেছি 60,000 টাকা ফর সার্ভিস রেন্ডার্ড, সেবা প্রদান করে নগদ গ্রহণ করছি, ক্যাশ প্লাস না মাইনাস? আর সার্ভিস রেভিনিউ, সরি সার্ভিস সেবা দিলে এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য আয় হয় না ব্যয় হয়? আয়। কেউ যদি একটু কম বোঝো প্লিজ দেখো, এই যে কথাগুলো বলতেছে এই কথার উত্তর যদি কেউ না দেয় তাহলে ভাববা যে তার রক্ত ঠান্ডা। এত ঠান্ডা রক্তওয়ালা লোক কিন্তু এখানে থাকবে না। এই এন্ট্রিগুলো কিন্তু পাড়া এন্ট্রি, বোঝানোর পরে সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবে। তারপরেও যদি কারোর একটু বুঝতে অসুবিধা হয় তাহলে একটু আমাকে নক করবা। আচ্ছা তাহলে আরেকবার একটু জয়েন করো, 1 মিনিট আছে। ধন্যবাদ মৃদুল ভাইকে, আবার একটু জয়েন করো। ভিডিও ওপেন করে ক্লাস হচ্ছে।